মধ্যপ্রাচ্যের আগুন কি এবার সরাসরি আমাদের ঘরের দুয়ারে এসে লাগছে? বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং সামগ্রিকভাবে পুরো সেভেন সিস্টার্সের দিকে এবার অত্যন্ত সুকৌশলে হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চরম দখলদার ও আগ্রাসী রাষ্ট্র ইসরায়েল। হঠাৎ করেই বাংলাদেশ সীমান্তে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্সের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা রাজ্য মণিপুরের দিকে নজর ইসরায়েলের, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে জাতিগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদের দৈত্য। মণিপুর এবং সেভেন সিস্টার্স ঘিরে আছে আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনীতির নানা সমীকরণ। বিচিত্র জাতিগোষ্ঠীর মানুষের বাস এখানে, তাদেরই একটি অংশের সঙ্গে তৈরি হয়েছে ইসরায়েলের সংযোগ, যা আগে কখনো শোনা যায়নি। সেন্ট মার্টিন দ্বীপে কি কোনো বিদেশি সামরিক ঘাঁটি হতে যাচ্ছে? কেনই বা বড় শক্তিগুলোর নজর এই প্রবাল দ্বীপের ওপর? শেখ হাসিনা তার দৃঢ় অবস্থানের কারণেও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনোভাবে হালে পানি পায়নি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেখ হাসিনার পতন ঘটানো হলো, আসলো মার্কিন তাবেদার সরকার, ডক্টর ইউনূসের সরকার। তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি সরকার। আজকেও নতুন করে প্রশ্ন আসছে যে আমাদের এখানে কি মার্কিন সামরিক ঘাঁটি এবার হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশটাকে গোলামিতে পরিণত করলেন। তিনি তো শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষা তার আছে, ডক্টর, প্রফেসর, নানান উপকরণ উপাধি তার আছে, নোবেল পেয়েছেন। কিন্তু কি করেছেন? কোনো শিক্ষা, কোনো দীক্ষা তার মধ্যে, পারিবারিক শিক্ষা কিছু আছে বলে মনে হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক, মধ্যপ্রাচ্যের আগুন কি এবার সরাসরি আমাদের ঘরের দুয়ারে এসে লাগছে? বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং সামগ্রিকভাবে পুরো সেভেন সিস্টার্সের দিকে এবার অত্যন্ত সুকৌশলে হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চরম দখলদার ও আগ্রাসী রাষ্ট্র ইসরায়েল। সবুজ পাহাড় আর মেঘে ঢাকা এই অঞ্চলটি এমনিতেই দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতা, রক্তপাত আর বিচ্ছিন্নতাবাদী তৎপরতার এক ভয়ঙ্কর উত্তপ্ত কেন্দ্র। আর ঠিক এই অস্থিরতার সুযোগ নিয়েই সেখানে প্রবেশ করেছে ইসরায়েলের সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর এক নীল নকশা। মিয়ানমার এবং বাংলাদেশের কোল ঘেঁষা এই পাহাড়ি জনপদ থেকে সম্প্রতি 250 জন ভারতীয় নাগরিকের একটি বিশাল দল বিশেষ বিমানে করে পাকাপাকিভাবে ইসরায়েলে পাড়ি জমিয়েছে। দর্শক, ভারতের মতো একটি স্বাধীন রাষ্ট্র থেকে ইসরায়েলে এই গণস্থানান্তরের ঘটনা কোনো সাধারণ অভিবাসন নয়। এর নেপথ্যে কাজ করছে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে নতুন করে ইহুদি বসতি স্থাপন এবং এই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো চিরতরে বদলে দেওয়ার এক অমানবিক ও মাস্টারমাইন্ড এজেন্ডা। ভারত ছেড়ে ইসরায়েলে পাড়ি জমানো এই মানুষগুলো মূলত বেনে মেনাসে সম্প্রদায়ের সদস্য, যাদের জোরালো দাবি তারা প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের সরাসরি বংশধর। ইতিহাস বলে শত শত বছর আগে ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে পারস্য, আফগানিস্তান, তিব্বত এবং চীনের বিস্তীর্ণ ভূখণ্ড পেরিয়ে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে মণিপুর এবং মিজোরামে এসে বসতি স্থাপন করে। মধ্যপ্রাচ্য থেকে এসে চীনের ভূখণ্ডে বসবাস এবং সেখানকার মানুষদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে তাদের বর্তমান চেহারায় মঙ্গোলীয় ছাপ অত্যন্ত স্পষ্ট। এক পলক দেখলে অরুণাচল বা মণিপুরের অন্য আদিবাসীদের সাথে তাদের কোনো পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু এদের অনেকেই নিজেদের প্রাচীন ইহুদি পরিচয় এবং কিছু রীতিনীতি অত্যন্ত কঠোরভাবে ধরে রাখে। গত বছরের নভেম্বরে ইসরায়েল সরকার ভারতে থাকা এই মেনাসেদের পর্যায়ক্রমে অভিবাসনের সুযোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তারই অংশ হিসেবে সম্প্রতি 250 জন বেনে মেনাসেকে বিশেষ বিমানে করে দিল্লির বিমানবন্দর থেকে সরাসরি তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো স্বয়ং ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা এই কাজে সরাসরি যুক্ত ছিল এবং পুরো প্রক্রিয়ার তদারকি করেছে। কিন্তু দর্শক, আসল খেলাটা শুরু হয় এখানেই। এই পুরো প্রক্রিয়ার পেছনে দখলদার ইসরায়েলের চরম স্বার্থান্বেষী এবং অন্ধকার একটি উদ্দেশ্য রয়েছে। হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অভাবনীয় অর্থনৈতিক এবং শ্রমশক্তি সংকটে পড়েছে। দখলদার বাহিনীর হাজার হাজার সদস্য যুদ্ধে যোগ দিয়েছে। রকেট হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশ করে কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে ইসরায়েলের অর্থনীতি, কৃষি এবং নির্মাণ খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। এই বিশাল শ্রম
ঘাটতি পূরণ করতে মরিয়া ইসরায়েল এখন বেনে মেনাসেদের মতো সহজ সরল গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। তাদেরকে মূলত সস্তা শ্রম এবং সংঘাতপূর্ণ এলাকায় জনতাত্ত্বিক ঢাল বা হিউম্যান শিল্ড হিসেবে কাজে লাগানো হচ্ছে। শ্রমশক্তির অভাব মেটানোর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় লক্ষ্য হল ফিলিস্তিনের বুকে ডেমোগ্রাফিক বা জনতাত্ত্বিক কাঠামো পুরোপুরি পরিবর্তন করে দেয়া। ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে জোরপূর্বক নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ করে সেখানে ইহুদি জনসংখ্যা বাড়ানোর সুপরিকল্পিত আয়োজন চলছে। নতুন করে নিয়ে যাওয়া এই 250 জনকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিল এলাকায় বসতি স্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে চলমান যুদ্ধের কারণে গালিল অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ইসরায়েলি সেখান থেকে ভয়ে সরে গেছে। ওই শূন্যস্থান পূরণের জন্যই সুদূর ভারত থেকে এই দরিদ্র মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে। এটি ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি আধিপত্য বিস্তারের এক নগ্ন এবং আগ্রাসী দৃষ্টান্ত। এখানে অত্যন্ত বৈষম্যমূলক একটি আইনি কাঠামো ব্যবহার করেছে নেতানিয়াহু সরকার, কারণ যে ফিলিস্তিনিরা শত শত বছর ধরে ওই ভূমিতে বসবাস করে আসছিল তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজ ভূমিতে ফেরার অধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা হচ্ছে। অথচ হাজার মাইল দূরের এক কাল্পনিক শিকড়ের টানে ভিনদেশী মানুষের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর বেনি মেনাসেদের এই দেশ ত্যাগের পেছনে শুধু ধর্মের টান কাজ করছে এমনটা ভাবারও কোনো যৌক্তিক কারণ নেই। এর নেপথ্যে রয়েছে মণিপুরের চরম দারিদ্র্য এবং দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী জাতিগত সংঘাত। মণিপুরের মাথাপিছু আয় বছরে মাত্র $1200, যেখানে ইসরায়েলের মাথাপিছু আয় $55,000-এরও বেশি। তাই চরম দারিদ্র্য এবং মৃত্যুর ভয়ের মধ্যে থাকা একটি জনগোষ্ঠীর কাছে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইসরায়েল অত্যন্ত সুনিপুণভাবে এই মানুষদের অসহায়ত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। দর্শক, এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। ভারতের 7 সিস্টার্স অঞ্চলে ইসরায়েলের এই সরাসরি সংশ্লিষ্টতা সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। এই অঞ্চলটির সীমানা একদিকে চীনের সাথে, অন্যদিকে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে সরাসরি যুক্ত। আগামী দিনে চীন ভারত উত্তেজনা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এই 7 সিস্টার্স। এমন একটি স্পর্শকাতর এবং অস্থির অঞ্চলে ইসরায়েলের মতো একটি দখলদার ও আগ্রাসী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলবে। ধর্ম এবং শিকড়ের সন্ধানের আড়ালে এখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েল যদি কোনো ধরনের সংযোগ বা অস্ত্র চুক্তি স্থাপন করে, তবে তা পুরো ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক এবং ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ সীমান্তের এত কাছাকাছি ইসরায়েলি স্বার্থের এই উপস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। ফিলিস্তিনের অধিকার হরণ করে অবৈধ বসতি স্থাপন করে ইসরায়েল যে অমানবিক এবং আগ্রাসী নীতি অনুসরণ করছে তা বিশ্ব সম্প্রদায়ের সামনে আরও একবার অত্যন্ত স্পষ্টভাবে উন্মোচিত হলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই দখলদারিত্বকে আরো বেপরোয়া করে তুলছে, যার উত্তাপ এখন এসে পড়ছে খোদ দক্ষিণ এশিয়ার বাংলাদেশ সীমান্তগুলোতে। দর্শক, ভারতের পাহাড় থেকে ইসরায়েলের এই বিশাল মানুষ পাচার এবং বাংলাদেশ সীমান্তে ইসরায়েলি প্রভাবকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আসলেই হারিয়ে যাওয়া গোত্রের সন্ধান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের জন্য কোনো নতুন জিও পলিটিক্যাল ফাঁদ? আপনাদের অত্যন্ত সাহসী, স্বাধীন এবং সুচিন্তিত মতামত এখনই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। সেন্ট মার্টিন কি তবে বিদেশি ঘাঁটি হচ্ছে? বঙ্গবন্ধু বনাম জিয়ার ঐতিহাসিক সত্য এবং পর্দার আড়ালের রাজনীতি। আহা, আমাদের সেন্ট মার্টিন, আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বঙ্গোপসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমাদের সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন নিয়ে আসলে মার্কিন ষড়যন্ত্র বহু দিনের, আজকে থেকে বহু আগের, দশকের পর দশক, প্রায় 6-7 দশকও যদি বলেন তাহলেও ভুল হবে না। এটা পাকিস্তান আমল থেকেই সেন্ট মার্টিন নিয়ে বা এই অঞ্চলে এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটি করবার পায়তারা। যখন থেকে ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, পশ্চিম এশিয়ার দেশগুলোতে যখন থেকে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন হয়, পশ্চিম এশিয়ার দেশ বা সৌদি আরবে সামরিক ঘাঁটি প্রথম স্থাপিত হয় 40-এর দশকের মাঝামাঝি। 1945 সালে সৌদি আরবে প্রথম সামরিক ঘাঁটি স্থাপিত হয়। 1951 সালে সৌদি আরবের সাথে মার্কিন সামরিক চুক্তি হয় এবং এর পরের ইতিহাস আপনাদের জানা। 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক এবং 80-90 দশক থেকে এগুলো একদম পুরো মধ্যপ্রাচ্যে জালের মতো বিস্তার লাভ করেছে মার্কিন সামরিক ঘাঁটি। মূলত সেই সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব খর্ব করবার জন্য এবং জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, নিজেদের আয়ত্ত আনবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্যকে গ্রাস করে। ঠিক তার কিছু পরে পরে আমাদের এই অঞ্চলে 60-এর দশকে, আপনি এই যে খানিক আগে আমি বললাম যে সেন্ট মার্টিনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্ন ছিল, খোয়াব ছিল যে আমাদের এখানেও একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। কিন্তু আমাদের অবিসংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের এই দাবি একদম নাকচ করে দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই যে অতি সম্প্রতি 2024 সালে সেন্ট মার্টিনকে ঘিরে বা মার্কিন তৎপরতা বাংলাদেশকে ঘিরে চোখে চোখ রেখে বলেছিলেন, না, আমরা তোমাদের
ফাঁদে পা দেব না, যার পরিণতি শেখ হাসিনা সরকারের পতন। বঙ্গবন্ধুর জীবনও কি চলে গিয়েছিল? সেন্ট মার্টিন বা মার্কিন প্রতিপত্তি বা প্রভাবকে নাকচ করে দিয়েছিলেন। এজন্য আজকে ইতিহাস কিন্তু প্রশ্ন করে যে বঙ্গবন্ধুর জীবন যাওয়ার পেছনে কি মার্কিন ষড়যন্ত্র ছিল? শেখ হাসিনার জীবনও নেওয়ার ষড়যন্ত্র কি ছিল? শেখ হাসিনা শেষ পর্যন্ত বেঁচে গেছেন, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন? আমরা একটু ঐতিহাসিকভাবে দেখব যে বঙ্গবন্ধু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রিফিউজ করেছিলেন এবং জিয়াউর রহমান সম্মত হয়েছিলেন, আমরা সেটি একটু দেখব। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের কাছে এটি স্বপ্নের মতো সুন্দর ভূখণ্ড হলেও আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই দ্বীপটির গুরুত্ব অপরিসীম। গত কয়েক দশক ধরে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেন্ট মার্টিন দ্বীপে কি কোনো বিদেশি সামরিক ঘাঁটি হতে যাচ্ছে? কেনই বা বড় শক্তিগুলোর নজর এই প্রবাল দ্বীপের ওপর? এই মুহূর্তের ভিডিওতে আমরা ইতিহাসের ধুলো জমা পাতা উল্টে দেখব। আপনাদের সামনে আজ আমরা দুটো ঐতিহাসিক সংবাদপত্রের রিপোর্ট তুলে ধরব। একটিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে মার্কিন ঘাঁটি স্থাপনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, আর অন্যটিতে দাবি করা হয়েছে পরবর্তী সময়ে জিয়া সরকার সেই প্রস্তাব নিয়ে কি ভাবছিলেন। আজ আমরা এই সংবেদনশীল বিষয়টি বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। 1971 সালের 25শে সেপ্টেম্বর অবজারভারে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, মুজিব রিফিউজড টু অ্যালাউ ইউএস বেজ ইন বে অফ বেঙ্গল, অর্থাৎ মুজিব বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে অস্বীকার করেছেন। কেপি গোস্বামী নামক জনৈক সাংবাদিকের এই প্রতিবেদনে তৎকালীন বিশ্ব রাজনীতির এক চরম সত্য ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছিল তা কেবল পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে লড়াই ছিল না, বরং ছিল এটি তৎকালীন বৃহৎ শক্তিবর্গের পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতির একটি অংশ। ওয়াশিংটন বা আমেরিকা তৎকালীন ইসলামাবাদ তথা পাকিস্তানকে নানাভাবে মদত দিচ্ছিল, কারণ তারা চেয়েছিল দক্ষিণ এশিয়ায় তাদের কর্তৃত্ব বজায় রাখতে। কিন্তু কেন প্রেসিডেন্ট নিক্সন শেখ মুজিবুর রহমানের উপর ক্ষুব্ধ ছিলেন? এই প্রতিবেদনের একটি কলামের শিরোনামই হলো হোয়াই নিক্সন ইজ অ্যাংরি উইথ দ্য শেখ। এর কারণ ছিল শেখ মুজিবের অনমনীয় দেশপ্রেম। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ কোনো ব্লকের বা কোনো বিদেশি শক্তির সামরিক আস্তানা হবে না। পেন্টাগন যখন দেখলো যে ভিয়েতনামে তারা পরাজিত হচ্ছে, তখন তারা মরিয়া হয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। কিন্তু বঙ্গবন্ধু স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি কোনো আপোষ করবেন না। এমনকি 1974 সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষের সময়ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যখন খন্দকার মোস্তাকের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন, বঙ্গবন্ধু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এই ছিল এক নেতার আদর্শ। এবার আসা যাক দ্বিতীয় সংবাদপত্রের প্রতিবেদনে, যার শিরোনাম ছিল মার্কিন ঘাঁটি স্থাপনে জিয়ার সম্মতি। এটি 23শে নভেম্বর 1980 সালে খবর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনে মার্কিন প্রস্তাবে জিয়া সরকার সম্মত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল মহল থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। তখন রিপোর্টের লাইনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সেখানে বলা হয়েছিল, পেন্টাগন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নৌ ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে এশিয়ায় তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। বিশেষ করে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ধাক্কা খাওয়ার পর তারা এই অঞ্চলের গুরুত্ব নতুন করে উপলব্ধি করে। এরই ধারাবাহিকতায় তারা দিয়াগো গার্সিয়া, থাইল্যান্ড এবং জাপানে ঘাঁটি তৈরি করে। কিন্তু সামরিক কৌশলের দিক থেকে দিয়াগো গার্সিয়ার পরেই ছিল আমাদের সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব। প্রতিবেদনটিতে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি স্থাপনের চেষ্টা চলছে প্রায় 40 বছর ধরে, অর্থাৎ সেই সময় 1980 সালেরও 40 বছর আগে, মানে 40-এর দশকের মাঝামাঝি থেকে যে সময় মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয় ঘাঁটি, সেই সময় থেকে আমাদের এখানেও ঘাঁটি স্থাপন করার চেষ্টা চলছিল। এমনকি পাকিস্তান আমলে পাকিস্তান সরকার এটি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু তদানীন্তন পূর্ব পাকিস্তানের তীব্র বিরোধিতার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। প্রতিবেদনটির দাবি অনুযায়ী জিয়া সরকার সেই প্রস্তাব পুনরায় বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি ছিল তখনকার একটি বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন আসে যে কেন সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ? আপনারা এটা নিয়ে আলাপ হয়, যার কারণে এর গুরুত্ব আপনারা জানেন। তবুও বলি, যদি আপনি মানচিত্রের দিকে তাকান তবে দেখবেন বঙ্গোপসাগর হলো ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই রুট দিয়ে বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কোনো দেশ যদি সেন্ট মার্টিনে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে, তবে সে পুরো অঞ্চলের উপর নজরদারি করতে সক্ষম হবে। মানুষ পড়াশোনা করলেই যে শিক্ষিত হয় না, বা পড়াশোনা না করলেই যে শিক্ষিত হয় না, তা কিন্তু নয়। অনেক উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ অশিক্ষিত থেকে যায়, ঠিক আছে? আবার পুঁথিগত বিদ্যা অর্জন না করেও অনেকে শিক্ষিত হতে পারে।
ভালো আচরণ হতে পারে, পারিবারিক শিক্ষা থাকতে হয়। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসন, আমরা দেখেছি বিএনপি সরকারের শাসন, আমরা দেখেছি এরশাদ সরকারের শাসন, বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমরা দেখেছি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমরা দেখলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত, এবং দেশের মানুষ কিন্তু একটা আশা নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, বা এই সরকারটি এসছে যে ব্যাপক পরিবর্তন আসবে বাংলাদেশে। এরা সবাই উচ্চশিক্ষিত। ডক্টর আসিফ নজরুল, পরিবেশ বিশেষজ্ঞ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে আমাদেরকে শিক্ষা দিতেন সারা বছর, এবং উপদেষ্টাদের বাইরেও যারা ছিলেন, উপদেষ্টাদের মধ্যে অনেকে ছিলেন, প্রত্যেককেই আপনারা জানেন, প্রত্যেককে চিনেন, এবং সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষায় দীক্ষায় কোনো কিছুতে কমতি ছিল না। এবং আরও যারা ছিলেন, ডক্টর বদিউল আলম মজুমদার, তারপর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে অনেকেই ছিলেন, আপনারা দেখেছেন আলী রিয়াজ। তারা শিক্ষিত, দেশের বাইরে পড়াশোনা করেছেন, বিভিন্ন দেশের নাগরিক হিসেবে তারা এখানে এসেছেন। আবার ব্যবসায়ী সমাজেরও একজন প্রতিনিধি দেখলেন আপনারা, শেখ বশির। সাংস্কৃতিক অঙ্গনের একজনকেও দেখলেন আপনারা, মোস্তফা সরোয়ার ফারুকী। এই প্রত্যেকে মিলে, আমি সবার নাম বলতে পারলাম না, প্রত্যেকে মিলে, নূরজাহান বেগম, ঠিক আছে, ফরিদা আক্তার, আরও যারা উপদেষ্টা হিসেবে ছিলেন, তারা দেশটাকে কি করেছেন। তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আমরা বিভিন্ন সময় দেখেছি। তারা মানুষকে অস্থির করে ফেলেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, কিন্তু ক্ষমতায় যখন আসলেন, যখন শ্বেতপত্র কমিশনের চেয়ারম্যান হলেন, একটা কি কথা বললেন এসব। ডক্টর বদিউল আলম মজুমদার আমাদেরকে সুশাসনের জন্য নাগরিকত্ব শিখাতেন, সুশাসনের জন্য নাগরিক, কিন্তু দেশটাকে কি করলেন। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একজন মিথ্যাবাদী, কি করলেন, কি আচরণ করলেন, কিভাবে দেশ শাসন করলেন, কিভাবে মন্ত্রণালয় চালালেন, কিভাবে লুটপাট করলেন। বেলার রেজওয়ানা হাসান কিভাবে লুটপাট করলেন, কিভাবে কথা বললেন, ধরাকে সরা জ্ঞান করলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশটাকে গোলামিতে পরিণত করলেন। তিনি তো শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষা তার আছে, ডক্টর প্রফেসর নানান উপকরণ উপাধি তার আছে, নোবেল পেয়েছেন, কিন্তু কি করেছেন। কোনো শিক্ষা, কোনো দীক্ষা তার মধ্যে, পারিবারিক শিক্ষা কিছু আছে বলে মনে হচ্ছে কোনো উপদেষ্টার মধ্যে সেটা ছিল। আদিলুর রহমান, ব্রিগেডিয়ার সাখাওয়াত মিথ্যা কথা বলেছে, মিথ্যার ঝড় বইয়েছে গত 18 মাস। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আর বিগত সরকারগুলোর মধ্যে পার্থক্য কি, বর্তমান বিএনপি সরকারের মধ্যে পার্থক্য কি। বলেন যে হ্যাঁ, জনপ্রতিনিধি হলেই ভালো শাসক হতে পারে না, বিভিন্ন সময় নির্বাচিত হয়ে যারা আসেন, ঠিক আছে, তো অন্তর্বর্তীকালীন সরকারে জনপ্রতিনিধি না হয়ে সিলেক্টেড কিছু লোক তো এসছে, শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিবাই অনেক উপরে, কিন্তু তারা দেশটাকে ছারখার করেছে। তাদের সময়ে দেশের শিক্ষার মান সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। তাদের সময় ছাত্রদের হাতে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। তাদের সময় বাংলাদেশের যত অনাচার ঘটেছে বাংলাদেশে, তাদের সময় বাংলাদেশের যত নির্যাতন টর্চার মানুষের উপর হয়েছে, ভাঙচুর হয়েছে, মব ভায়োলেন্স হয়েছে, শিষ্টাচারের সর্বনিম্ন পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কিন্তু ডক্টর ইউনূসকে আমরা একটা কথা বলতে শুনি নাই। কোনো উপদেষ্টা শৃঙ্খলার কথা, ভালো লাগার কথা, শিক্ষার কথা, কারো আচার আচরণে সেটা কি আমরা দেখেছি যে এরা শিক্ষিত মানুষ। কাজে যেটি বলতে চাই, শিক্ষিত হলেই যে পড়াশোনা করলেই শিক্ষিত না, পড়াশোনা ক্ষমতা পেলেই ক্ষমতা যে আপনি চালাতে পারবেন তা কিন্তু না। সেটা আমরা দেখেছি। ক্ষমতায় যে এক একজন মানুষ কি হয়ে যায়, দেশের মানুষের কথা মিনিমাম তারা চিন্তা করে না। লুটপাট, স্বৈরতন্ত্র, নিজের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়া, লুটপাট, টাকা পাচার, অপশাসন, অপরাজনীতি, সমস্ত কিছু আমরা দেখেছি। আমাদের এই অপশাসনের ফলে বাংলাদেশের সেনা, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, এবং তাদের মধ্যেও কি আচার আচরণ আমরা দেখেছি, কি অন্যায় আমরা দেখেছি। আইনের ক্ষেত্রে আইনের শাসন বলতে কিছু ছিল না দেশে। আমাদের আইন আদালত কি হয়েছে, একটা অপদার্থকে আমাদের কি বানানো হয়েছে, চিফ প্রসিকিউটর। কিভাবে কথা বলেছে, পৃথিবীর কি বলেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দিলেও এই প্রসিকিউশনকে কিনা যাবে না, অথচ কোটি কোটি টাকা লুট করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।